2024 সাল শেষ, আজকে 2025 সালের জানুয়ারির 5 তারিখ যখন এই ভিডিওটা শুট করা হচ্ছে। এই টাইমলাইনের ভিতরে আমরা অলমোস্ট 70টা প্লাস মনিটর রিভিউ করে ফেলেছি। বলতে গেলে পিসিবিডির জার্নির মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনিটর রিভিউ 2024-এ হয়েছিল। সো এতগুলো মনিটর যখন আমরা রিভিউ করলাম সোফার, সেক্ষেত্রে একটা কাউন্ট দিতে পারি বা একটা রাউন্ড আপ দিতে পারি। এটাই যখন চিন্তা করছিলাম ঠিক সেই সময় মাউস প্যাড এসে হাজির, এবং পিসিবি স্টোরে মাউস প্যাড আসার পরে এসব নিয়ে আমরা এতই ব্যস্ত হয়ে পড়ি যে এই ভিডিওটা ডিসেম্বরের শেষ দিকে দেওয়ার সেই সুযোগটা আমাদের হয় নাই। সো জানুয়ারিটা অলমোস্ট ক্রস হয়ে গেছে। সো এই টাইমে চিন্তা করলাম যে একটা মনিটর রাউন্ড আপ দেওয়া যেতেই পারে। যেহেতু আগেই বলছিলাম 24 সালে আমরা অলমোস্ট 70টার মতো মনিটর রিভিউ করেছিলাম। সোফার এই 70টা মনিটরের মধ্যে কোনগুলো মনিটর সবচেয়ে ভালো ছিল বা কোনগুলো ছিল একটু ডাউন সাইড, সো এটা নিয়ে একটা রাউন্ড আপ করা যেতে পারে। অবশ্য আরেকটা ব্যাপার যেটা মেনশন করতে, আমরাই সর্বপ্রথম বাংলাদেশে 16টা মনিটর একবারে রাউন্ড আপ করার সুযোগ পেয়েছি। যদিও আবার চেষ্টা করছি আবার এরকম 16টার মতো মনিটর আনানো যায় কিনা, বাট এটা আনলে মনিটর টিমের উপরে একটা বিশাল রাশ যাবে এবং বিশাল সময়ও যায়, যেটা গত বছরও গিয়েছিল। বাট আমরা চেষ্টা করছি এরকম কিছু করা যায় কিনা। এনিওয়েজ, 70টা মনিটরের মধ্যে যদি রাউন্ড আপ করতে হয় এক ভিডিওতে তো শেষ হবে না, সবগুলো মনিটর নিয়ে সিঙ্গেল ভিডিওতে কথা বলা সম্ভব না। সো একটা অনারেবল মেনশন হবে। এই ক্ষেত্রে আমরা 3টা প্রাইস ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হলো বাজেট, একটা হলো মিড টিয়ার, আর একটা হলো টপ টিয়ার। সো স্মৃতি বিজারিত 2024 নিয়ে আলাপ আলোচনা হবে, মনিটর নিয়ে রাউন্ড আপ হবে, কিছু কথাবার্তা হবে। ভিডিওতে আছি আমি ফাহিম, অ্যাজ ইউজুয়াল মনিটর রিভিউ করতে করতে ক্লান্ত, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রথমে থাকছে বাজেট ক্যাটাগরি। বাজেট ক্যাটাগরি বলতে এই বাজেটে আমরা 10 থেকে 15,000 টাকার ক্যাটাগরিটাকে সিলেক্ট করেছি। এই প্রাইস রেঞ্জে অনেক অনেক মনিটর রয়েছে। আমরা 16টা মনিটরের যে টেস্টটা করেছি সেটাও এই বাজেট রেঞ্জেই টেস্ট করেছিলাম। এছাড়াও এই প্রাইস ব্র্যাকেটে দেখা যায় প্রত্যেক মাসে নতুন কোনো না কোনো মনিটর ঢুকে এবং বলতে গেলে একটা নতুন কম্পিটিশনও ক্রিয়েট করে, সেটা এখন পর্যন্ত চলছে। যাই হোক, আমাদের সোফার টেস্ট করা মনিটরগুলোর মধ্যে যদি অনারেবল মেনশন করতে হয়, প্রথমে মেনশন করতে হবে হিগভিশনের মনিটরটা। হিগভিশনের মনিটরটার প্রাইস ছিল 8,200 টাকার আশেপাশে। ওভারঅল প্লাস্টিক বিল্ডার একটা মনিটর ছিল এবং 100 হার্জ ফুল এইচডি প্যানেল হিসাবে এটা প্রাইস পার রেশিওতে যথেষ্ট ভ্যালু ফর মানি অপশন ছিল। এটা সোফার এখনো মার্কেটে এই মনিটরটা ওয়ান অফ দ্য মোস্ট সেলিং মনিটর হতে পারে ফর দ্য প্রাইস। বাট মনিটরটার একটা ডাউনসাইড ছিল, সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। প্লাস্টিক বিল্ড, কিন্তু প্যানেলিস্ট কোন রকম কমতি রাখে নাই ফর দ্য প্রাইস। এক্ষেত্রে বলতে গেলে এর যে কালার আউটপুটের ব্যাপারটা সেটা যথেষ্ট ভালো ছিল প্রাইস পার রেশিওতে যদি জাজ করা হয়। এরপরে আসছে পিসি পাওয়ারের PCGM22WSY, যেটা কিনা একটা 22 ইঞ্চের 100 হার্জের প্যানেল। এই মনিটরটা আমরা রিভিউ করেছিলাম আমাদের 16টা মনিটরের রাউন্ড আপে, এবং এই মনিটরটা ওভারঅল সমস্ত টেস্টেই টপ 3 পজিশন গেইন করছিল এবং একটা সিকিউর পজিশন দখল করতে পেরেছিল আমাদের 16টা মনিটর রাউন্ড আপে। পিসি পাওয়ারের এই মনিটরটা ডেল্টা ই ছিল 1.85, যেটা বলতে গেলে অনেকটা কমই ছিল ফর দ্য প্রাইস যদি জাজ করতে হয়। খুব সম্ভবত এই মডেলটা এখন মার্কেটে আউট অফ স্টক। এখন পিসি পাওয়ারের এই মডেলটার পরিবর্তে অন্য কোনো মডেল পাওয়া যাচ্ছে। এরপরে আসছে ওয়ালটনের i10। ওয়ালটনের সিনেডি সিরিজ ছিল 2024 সাল পর্যন্ত বা 2024 সালের মাঝামাঝি পর্যন্ত। পরে তারা এটাকে চেঞ্জ করে সিনেক্স সাথে কনভার্ট হয় এবং এই মডেল নেম গুলো কিছুটা কনভার্ট হয়। এই কনভার্সনের আগে আমরা যেটা টেস্ট করেছিলাম ওয়ালটনের i10 মডেলটা, সেটা ছিল 75 হার্জের একটা মনিটর। এই সেমই মনিটরেরই একটা 100 হার্জ প্যানেল বর্তমানে মার্কেটে আসছে বা মার্কেটে চলছে। সোফার ওই প্যানেলটা 75 হার্জের যে প্যানেলটা ছিল, সেই প্যানেলটা ডেল্টা ই অ্যাকুরেসিতে যথেষ্ট ভালো পারফর্ম করে, কালার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো ছিল। 10,000 টাকার প্রাইসের আশেপাশে বা এর কম প্রাইসে ওই মনিটরটা ছিল ওয়ান অফ দ্য ব্যাং ফর দ্য বাক। কিন্তু ওয়ালটনের যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে ওয়ারেন্টি। যদিও তারা ওয়ারেন্টির ব্যাপারটা অনেকটাই সর্ট আউট করে ফেলেছে, এখন খুব সম্ভবত তারা 3 বছরের ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করছে। এরপরে আরেকটা বাজেট মনিটর যেটা মেনশন না করলে না, সেটা হচ্ছে ডাহুয়া। ডাহুয়া খুব সম্ভবত 2023 সালের মাঝামাঝি বা 2023 সালের শেষ দিক থেকে তাদের মনিটর মার্কেটে এন্ট্রি করা শুরু করে এবং প্রথম দিক থেকে তারা মোটামুটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট দিয়ে আসছিল। এক্ষেত্রে বলা যেতে পারে B201 সিরিজটা ছিল বা B201 এর যে মডেলটা আমরা রিভিউ করেছিলাম সেটা বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং মনিটর ডাহুয়ার যে লাইন আপ, ওভারঅল লাইন আপ তার মধ্যে। অলসো আরেকটা শাউট আউট দিতে হয় ভিউসনিক VA2209 সিরিজটাকে। এই সিরিজটা 10,200 টাকা বা 10,000 টাকার আশেপাশে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং মনিটর, যেটার মোটামুটি কালার অ্যাকুরেসি বা হোস্টিং সবকিছু মিলিয়ে এটা একটা স্টেবল পারফরমেন্স দিচ্ছে ফর দ্য বাজেট। এর নিচের বাজেটে যতগুলো মনিটর ছিল প্রায় সবগুলোরই কোনো না কোনো হোস্টিং ইস্যু ছিল, বাট ওগুলোর কম্পারিজনে 10,000 টাকার এই মনিটরে যেটা আইপিএস প্যানেল খুব ভালো এবং স্টেবল একটা পারফরমেন্স দিচ্ছিল। সো এটাকে শার্ট আউট না করলেই না। এই মনিটরটা আমাদের 16টা মনিটরের কম্পারিজন লিস্টে ছিল এবং 100 হার্জ হিসেবে একটা ভালো পারফরমেন্স করেছিল।
এরপরে আসছে Lenovoর L22i40। এটার দাম বর্তমানে মার্কেটে 12,600 টাকার আশেপাশে। তবে মনিটরটার কালার অ্যাকুরেসির দিক থেকে বলেন বা সফটওয়্যার সাপোর্টের দিক থেকে বলেন, মনিটরটা যথেষ্ট ভালো পারফর্ম করেছে ওভারঅল। অলসো এর বিল্ড কোয়ালিটি বা ওভারঅল যে আউটলুক সেটাও যথেষ্ট ভালো ছিল। Lenovoর কথা বলতে চলে আসে আরেকটা মনিটর যেটা একটু স্পেশাল ক্যাটাগরিতে পড়বে। এই মনিটরটা মূলত অ্যাডজাস্টেবিলিটি সমস্ত ফিচারই সাপোর্ট করছিল। সো অনেক ক্ষেত্রে অনেকের দরকার পড়ে এই ধরনের সমস্ত অ্যাডজাস্টেবিলিটি অপশন, তাদের জন্য হয়তো ওই মনিটরটা ভালো অপশন ছিল। সেটার মডেল হচ্ছে Lenovo ThinkVision E2228। যদি এই মনিটরটার বেজেল দেখতে অনেকটা মোটা এবং একটু পুরনো একটা ডিজাইন ভাইব চলে আসে, কিন্তু এই মনিটরটা অ্যাডজাস্টেবিলিটির জন্য সমস্ত ফিচারই সাপোর্ট করে থাকে। এর দামও ছিল 10,000 টাকার আশেপাশে। সো একদম অ্যাডজাস্টেবিলিটি সমস্ত ফিচার যাদের দরকার পড়ে সেই ক্ষেত্রে এটাই ছিল একটা বাজেট অপশন। এরপরেই ওয়ান অফ দ্য কুখ্যাত বিখ্যাত মডেল HP M22F। যদিও আমরা এই মনিটরটা রিভিউ করি এর থেকে ভালো এক্সপেকটেশন নিয়ে, কিন্তু এই মনিটরটা খুবই বাজেভাবে পারফর্ম করে আমাদের টেস্টিং এ। এবং কালার অ্যাকুরেসির জন্য অনেক গ্রাফিক ডিজাইনার এই মনিটরটা কিনলেও বলতে গেলে এই মনিটরটা একটা বুস্টেড কালার প্রোভাইড করে এবং কালার অ্যাকুরেসি অনেক ক্ষেত্রে হ্যাম্পার হয় এই মনিটরে। তারপরে সামহাও এই মনিটরটা জাতীয় মনিটর হিসেবে বলা চলে, কিন্তু এই মনিটরটা আসলে কিভাবে জাতীয় মনিটর হলো সেই ব্যাপারটা আমাদের কাছেই অজানা। এবং সবশেষে যদি মেনশন করতে হয় সেটা হচ্ছে হাইয়েস্ট IPS মনিটর 22 ইঞ্চ সেক্টরে, সেটা হচ্ছে আসুসের প্রাইসিং রিসেন্ট ইয়ারে অনেক বেশি ছিল, স্পেশালি 2024 পর্যন্ত অনেক বেশি ছিল। তাদের বাজেট সেগমেন্টের মনিটরও অলমোস্ট 14,000 টাকা প্লাস ছিল। যে মডেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে Asus VY229HF। এটা মূলত সেই পুরনো VX সিরিজেরই একটা রিফ্রেশ বলা চলে। একসময় VX বা VY সিরিজটা খুবই পরিচিত ছিল এবং মোটামুটি বাজেটের মধ্যেই ছিল, কিন্তু এই মডেলটার দাম অলমোস্ট 14,000-এ চলে গিয়েছিল, যেটা 22 ইঞ্চের জন্য অনেক বেশি। আসুসের এই মনিটরটি 14,000 টাকায় আসছিল সেই সিমিলার দামে অনেক ব্র্যান্ডের, স্পেশালি বাংলাদেশি যে OEM ব্র্যান্ডগুলো রয়েছে তাদের 24 ইঞ্চের মনিটর গুলো পাওয়া যাচ্ছিল। সো সেই হিসাবে প্রাইস পার রেশিওতে এই মনিটরটা অনেকটাই ডাউন সাইডই বলা চলে। সো তারপর যাই হোক, আসুস একটা বড় ব্র্যান্ড, সো বড় ব্র্যান্ডের দাম একটু বেশি হতে পারে। এর বাইরেও বাজেট সেগমেন্টে আসলে আরো অনেক অপশন রয়েছে, সবগুলো আসলে মেনশন করা সম্ভব হচ্ছে না। তার মধ্যে আমরা 4টা কি 5টা মডেল মেনশন করেছি। সো বাজেট সেগমেন্টে আসলে যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে বাজেট সেগমেন্টটা আসলে স্বয়ং সম্পূর্ণ না, মানে অল ইন ওয়ান না, কোনো না কোনো কনস তো আছেই। এবং এই কনসের মধ্যে আপনি আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করে মনিটর নিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে আপনার কাজ চলে যাবে না, কাজ ঠিকই চলে যায়। এবার আসা যাক মিড বাজেটে। মিড বাজেটটা মূলত শুরু হচ্ছে 16,000 টাকা থেকে 36,000 টাকা। প্রাইস ব্র্যাকেটটা অনেক বড়। এই প্রাইস ব্র্যাকেটে অনেক ফর্ম ফ্যাক্টরের মনিটর রয়েছে, অনেক রেজুলেশনের মনিটর রয়েছে। মোস্টলি দেখা যায় এই সেক্টরে 1080p এবং 2K রয়েছে। সো প্রাইস পার রেশিওতে কয়েকটা মডেল আমরা মেনশন করতেই পারি। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাজেট সেগমেন্টটা যত তাড়াতাড়ি চেঞ্জ হয় এই সেগমেন্টটা অত তাড়াতাড়ি চেঞ্জ হয় না, এবং এক একটা মডেল মোটামুটি বছর খানেকের থেকেও বেশি এক্সিস্ট করে। সো এই ক্ষেত্রে মার্কেটের যে কম্পিটিশন সেটাও মোটামুটি একটা লং টাইম ধরে চলে। সো এই সেগমেন্টে যদি কয়েকটা মডেল মেনশন করতে হয় সেগুলো হলো BenQ EX2710S, যেটা 1 মিলি সেকেন্ডের 27 ইঞ্চের একটা 1080p IPS গেমিং মনিটর। এই মনিটরটার মোটামুটি কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, তবে এর ডাউন সাইড ছিল এটা একটা 27 ইঞ্চের 1080p প্যানেল। 27 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরে যখন 1080p হয় সেটা খুব কাছ থেকে দেখলে এর টেক্সট রিডেবিলিটি অনেকটা নষ্ট হয়ে যায় বা শার্পনেস অনেকটা নষ্ট হয়ে যায়, বাট গেমিং এর ক্ষেত্রে এর কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। এক্ষেত্রে 32,000 টাকায় মোটামুটি একটা ভালো অপশন ছিল যদি 1080p 27 ইঞ্চ কনসিডার করতে হয়। এক্ষেত্রে এটার যে ভালো দিকগুলো সেটা যদি মেনশন করতে হয় তাহলে এর ঘোস্টিংটা অনেকটাই মিনিমাল ছিল ফর দ্য প্রাইস। এর বাইরে 24 ইঞ্চের মধ্যে যদি কিছু মেনশন করতে হয় সেক্ষেত্রে MSI এর G244F E2 বা এর E2 এর আগের ভার্সনটা আমরা দুইটাই রিভিউ করেছিলাম, সেটা মোটামুটি 180 হার্জ এর মধ্যে একটা ভালো অপশন ছিল। E2 এর ফার্স্ট ভার্সনটা 165 হার্জ এর ছিল যতটুকু আমার মনে পড়ে। এক্ষেত্রে এর কম্পিটিশন হিসেবে যদি কিছু মেনশন করতে হয় সেটা ছিল Asus এর VG249Q3A। এটা VG249 এরই থার্ড জেনারেশন বলা চলে এবং এর ঘোস্টিং পারফরমেন্স যথেষ্ট নেগলিজিবল ছিল এবং গেমিং এর জন্য ছিল যথেষ্ট ভালো। 16 থেকে 36,000 টাকার প্রাইস রেঞ্জে আরেকটা মনিটর যেটা মেনশন না করলেন না, সেটাও গেমিং সিরিজেই, মোস্টলি এই সেগমেন্টে গেমিং সিরিজটাই অনেক বেশি। সো এই সিরিজে আরেকটা মডেল ছিল Dahua LM27E33A। এই মনিটরটা মোটামুটি 36 কি 37,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল সেই সময়, এবং এই মনিটরটা যথেষ্ট গেমিং এর জন্য 2K রেজুলেশন এবং 27 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের জন্য যথেষ্ট ভালো একটা আউটপুট দিচ্ছিল সোফার। এছাড়াও এর বডি ডিজাইন বা ওভারঅল আউটলুকের কথা যদি বলতে হয় সেটাও ছিল আউটস্ট্যান্ডিং। এর বাইরে আরো একটা বেটার অনারেবল মেনশন না করলেই না, এই প্রাইস রেঞ্জে 36,000 টাকার নিচে ইউজুয়ালি 4K প্যানেল চিন্তা করা অসম্ভব ছিল, সেটাকেই সম্ভব করে দেখিয়েছে ওয়ালটনের সোফার
ওয়ান অফ দ্য বেস্ট মনিটর ছিল এটাই। ওয়ালটনের এই মনিটরটার মডেল ছিল 27UI08। এই মডেলটা সোফার ওয়ান অফ দ্য বেস্ট মডেল উইদিন 30K বা 32K টু বি এক্সাক্ট যদি বলা হয়। এই বাজেট রেঞ্জে 4K প্যানেল অফার করছে, তারপরেও এর সাথে সাথে একটা বেটার কালার অ্যাকুরেসিও এনশিওর করছে এবং প্রোডাক্টিভিটি মনিটর হিসেবে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন এই বাজেট প্রাইস রেঞ্জের মধ্যে যদি কনসিডার করা হয়। আমাদের প্রাইমারি এডিটে এই মনিটরটা আমরা অনেকদিন ধরে ইউজ করেছি এবং এই মনিটরটা দিয়ে আমরা অনেকগুলো ভিডিও এডিট করেছিলাম। সোফার একটা ভালো রেজাল্ট আউটপুট আমরা পেয়েছি এবং কালারের দিক থেকেও এই মনিটরটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল। খুব সম্ভবত এই মডেলটা এখন মার্কেটে নেই, বাট যদি ওয়ালটনের লাইন আপের মধ্যে মিস করার মতো কোনো মডেল হয়ে থাকে তাহলে ছিল এটাই। যদি এতগুলো মডেল মেনশন করলাম সবগুলো 27 ইঞ্চি, এর মধ্যে 24 ইঞ্চের অনেক অনেক গেমিং মনিটর রয়েছে যেগুলো 1080p এবং 180 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে থাকে। এর মধ্যে যদি মেনশন করতে হয় তাহলে আসুস, MSI, LG বা ফিলিপস এর অনেক অনেক অপশন রয়েছে। এর বাইরেও সবচেয়ে ভালো অপশন যদি বলতে হয় বা ব্যাং ফর দ্য বাক যদি মেনশন করতে হয় তাহলে থান্ডার রোবটের একটি মনিটর ছিল যেটা কিনা 25 ইঞ্চ অফার করছিল উইথ 180 হার্টজ রিফ্রেশ রেট। সো ওইটার প্রাইস যদি মেনশন করতে হয় তাহলে ওটার দাম তখন ছিল 21,000 কিংবা 22,000 টাকার আশেপাশে এবং ওই দামে ওইটা ছিল একটা ভালো অপশন। যদিও এটাকে রিপ্লেস করে দেয় পিসি পাওয়ারের আরো একটা মনিটর যার দাম ছিল প্রায় 19,000 টাকার আশেপাশে। এছাড়াও এর বাইরে কার্ভ গেমিং মনিটর গুলো এই প্রাইস রেঞ্জে মোস্টলি পাওয়া যায় এবং কার্ভ গেমিং মনিটর গুলোর মধ্যে আমরা দুইটা কার্ভ গেমিং মনিটর রিভিউ করেছিলাম, তার মধ্যে একটা ছিল MSI এবং অন্যটা ছিল লেনোভোর পক্ষ থেকে। বাট এই দুইটার মধ্যে কম্পারিজন করতে গেলে বলতে হয় এই দুইটা একদম একটা হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছিল, কোনোটাতে এটা বেশি কোনোটাতে ওইটা বেশি। সোফার যদি কম্পিটিশনে মেনশন করতে হয় তাহলে দুইটার নাম না নিলেই না এবং কার্ভেচারের দিক থেকেও যথেষ্ট ঠিকঠাকই বলা চলে বলতে গেলে। এই দুইটার মডেলের মধ্যে লেনোভোর মডেলটা ছিল লেনোভো R27FC এবং MSI এর মডেল ছিল MSI Mac 276XF। এই দুইটা মনিটর যদি প্রাইসিং বলতে হয় তাহলে লেনোভোরটা একদম লিস্ট প্রাইসে ছিল 31,000 টাকার আশেপাশে এবং MSI এরটার দাম ছিল 36,000 টাকার মতো। তবে লেনোভোরটা যেটা ভালো ছিল সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল আউটলুক, সেটা ওভারঅল ভালো ছিল। বাট MSI মডেলের যেই জিনিসটা ছিল ভালো সেটা হচ্ছে তার মনিটর প্যানেলটা। সো প্যানেলটা লেনোভো থেকে স্লাইটলি ইমপ্রুভড ভার্সন ছিল, বাট এক্ষেত্রে দামটাও কিছুটা বেশি ছিল। এর বাইরে পিসি পাওয়ার আরেকটা ভ্যালু ফর মানি অপশন দিচ্ছিল এই 27 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরেই, যেটা কিনা 36,000 টাকার নিচেই, যেটার কালার রেজাল্ট যথেষ্ট ভালো ছিল এবং হোস্টিংও অনেকটাই কম ছিল। ওই মনিটরটার দাম ছিল 36,000 টাকার আশেপাশে এবং ফর দ্য প্রাইস এটা ইমপ্রেসিভ একটা অপশন ছিল, কারণ 2024 সালের সেই সময় 2K মনিটর চিন্তা করতে গেলেই 40,000 টাকা ক্রস করতে হতো। এবার আসা যাক এর পরের সেগমেন্টে, আই মিন 37,000 টাকা থেকে 60,000 টাকা। যদিও এই রেঞ্জটাও একটু বেশি বড়, কিন্তু এই রেঞ্জে আসলে 4K প্যানেল পর্যন্ত পাওয়া যেতে পারে এবং মোস্ট অফ দ্য কেসে 2K গেমিং মনিটর গুলোই পাওয়া যায় যেগুলোর ফর্ম ফ্যাক্টর মোস্টলি 27 ইঞ্চে হয়ে থাকে। এই প্রাইস রেঞ্জে প্রথমে মেনশন করতে হয় MSI এর একটি 27 ইঞ্চের গেমিং মনিটর, মডেল নাম্বারটা আশেপাশে দেওয়া থাকবে। এই মডেলটার মূলত র্যাপিড IPS অপশন ছিল এবং এই র্যাপিড IPS এর সাথে কোয়ান্টাম ডটের মতো একটা ফিচারও ছিল, সেটার আইটারেশনটা এই বছরের লাস্টের দিকে আসে। সো আমরা এই সিমিলার মডেলটার দুইটা রিভিউ করেছিলাম বলতে গেলে, যার পরের ভার্সনটা মূলত র্যাপিড IPS এর অপশনের সাথে আসে। এছাড়া এর বাইরে 4K প্যানেলেরও আরেকটা মনিটর ছিল MSI এর পক্ষ থেকে, যেটা কিনা এই 50,000 টাকার বা 60,000 টাকার রেঞ্জের মধ্যে। এর বাইরে আমরা বেনকিউরও একটি 4K প্যানেল রিভিউ করেছিলাম, যেটাও ফর দ্য প্রাইস যথেষ্ট ইমপ্রেসিভ এবং ইউনিক আউটলুকের ছিল। এরপরে আরেকটা মডেল মেনশন না করলেন না, সেটা হচ্ছে ফিলিপস এর ইভনিয়া সিরিজের 27 ইঞ্চের 2K রেজলিউশনের মনিটর, যার দাম 46,000 টাকার আশেপাশে। খুব সম্ভবত এখনো প্রায় সিমিলার প্রাইস রেঞ্জেই রয়েছে। এই মনিটরটার ওভারঅল বিল্ড কোয়ালিটি, আউটলুক, ডিজাইন বা পারফরমেন্স খুবই স্টেবল ছিল এবং প্রাইসের হিসেবে যথেষ্ট ভালোই ছিল বলা চলে। এবং ফিলিপসের এই ইভনিয়া সিরিজটা লঞ্চ হয় 2024 সালে। সো নতুন মনিটর ব্র্যান্ড হিসেবে বা নতুন মনিটর লাইন আপ হিসেবে তারা যথেষ্ট ভালোই করেছে। ভিডিওর এই সেকশনে আলোচনা করা হবে কোনো বাজেট ছাড়া, আই মিন আলাপ আলোচনা করা হবে বাজেটের বাইরের অপশনগুলো, স্পেশালি 60,000 টাকার উপর থেকে শুরু করে আনলিমিটেড বাজেট পর্যন্ত। এই রেঞ্জে আমরা অনেকগুলো অপশন রিভিউ করেছিলাম বিভিন্ন বিগার ব্র্যান্ডস থেকে এবং তার মধ্যে প্রথমেই যদি মেনশন করতে হয় তাহলে প্রফেশনাল গ্রেডেড একটা মনিটর আমরা রিভিউ করেছিলাম ফ্রম ভিউসনিক। সেই মনিটরটা মূলত ক্যালম্যান সার্টিফাইড ছিল, বাট আনফরচুনেটলি তখন আমাদের কাছে ক্যালম্যান সার্টিফাইড ডিভাইস ছিল না, যেটা এখন আছে C6 HDR। সো তখন যদি ওই মনিটরটা সেভাবে টেস্ট করতে পারতাম আই গেস আরো বেটার ডিটেইলড রেজাল্ট পেতাম। বাট ফর দ্য প্রাইস এটার যে পারফরমেন্স খুব ভালোই ছিল, প্রফেশনাল গ্রেডেড, স্পেশালি যারা ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং টাইপের কাজগুলো করে থাকবেন তাদের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন। এরপরে যদি মেনশন করতে হয় তাহলে এলজির একটা ইউনিক মনিটর আমাদের কাছে এসেছিল, ওটা ছিল মাইভিউ সিরিজের। এর মধ্যে অ্যান্ড্রয়েডের একটা ওএস ছিল বা এলজির নিজস্ব একটা ওএস ছিল। মাইভিউর এই মনিটরটা আসলে টিভি প্লাস মনিটর প্লাস একটা ওয়েবক্যামের কম্বিনেশন ছিল, কিন্তু এটার যে আসল উদ্দেশ্য কি তারাই কনফিউজ ছিল এবং এটার যে সফটওয়্যারটা ছিল সেটা নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করি। সফটওয়্যার বলতে এর ওএসটা নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করি, কিন্তু আসলে এর ওএসটা যখন আমরা সেট আপ করছিলাম আমরা নিজেরাও খুব প্যারা খেয়েছিলাম। বাট ওভারঅল যদি বলতে হয় তাহলে ওটা অত প্রাইস ওয়ার্থি ছিল না এবং এলজি এই মডেলটা খুব সম্ভবত মার্কেটে খুব একটা কন্টিনিউ করেনি। বাট একটা ইউনিক এক্সপেরিয়েন্স ছিল বলা চলে, টিভি প্লাস মনিটর দুইটারই এক্সপেরিয়েন্স পেয়েছিলাম আমরা। এবার আলট্রা বাজেট সেগমেন্টটা
মূলত এই সেগমেন্টে আসলে সবই ওলেড। এই সেগমেন্টের কিছু মনিটর ছিল কার্ভ মনিটর, কিছু ছিল ফ্ল্যাট মনিটর। স্পেশালি যদি মেনশন করতে হয় তাহলে স্যামসাং এর ওডিসি সিরিজটা আমরা স্টুডিওতে রিভিউ করি এবং একটা সুন্দর সেটআপ বানানোর চেষ্টা করেছিলাম, যদি ওটা ফুল রিভিউ হয় নাই। এই কার্ভ মনিটর গুলোর বাদেও আমরা অনেক ফ্ল্যাট মডেল গুলা রিভিউ করেছিলাম এবং এই ফ্ল্যাট মডেলস গুলোর মধ্যে যদি মেনশন করতে হয় কিছু মডেল, তাহলে প্রথমে থাকবে MSI MPG 231 URX। এই মনিটরটা একটা 240 হার্জ 4K প্যানেল ছিল। এই প্যানেলটার পিকচার কোয়ালিটি যথেষ্ট আউটস্ট্যান্ডিং ছিল। ওলেড প্যানেল হিসেবে আসলে ওলেড প্যানেলে তেমন একটা নিটপিকিং করার কিছু থাকে না। গেমিং এর জন্য ওলেড প্যানেল 100 এ 100। এর বাইরে আরো একটা মডেল যদি মেনশন করতে হয় সেটা হচ্ছে গিগাবাইটের অরাস সিরিজের অরাস F ও 32P। এই মনিটরটা 4K ওলেড প্যানেল ছিল। মোটামুটি ফর দ্য প্রাইস এই মনিটরটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল বলা চলে। যেহেতু টপ মডেল সেই ক্ষেত্রে গিগাবাইটের অ্যাপ সাপোর্টের অপশন ছিল এই মনিটরটা কন্ট্রোল করার জন্য এবং এর বাইরে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতেও যথেষ্ট ইউনিকনেস ছিল। এরপরে যদি আরো একটা মডেল মেনশন করতে হয় সেটা হচ্ছে MSI MPG 271 QRX। এই মনিটরটা একসময় 1,19,000 টাকায় পাওয়া গেলেও বর্তমান মার্কেটে এর প্রাইস 1,51,000 টাকা। ফর দ্য প্রাইস 1,19,000 টাকা যখন স্পেশাল প্রাইস ছিল তখন একটা ভালো প্রাইসিং এ আসছিল বলা চলে এবং এর পারফরমেন্স যথেষ্ট ভালোই ছিল। ওভারঅল আউটলুক এবং এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। এরপরে যদি টপ অর্ডারে কোনো মডেল মেনশন করতে হয় তাহলে এলজির একটা মডেল অবশ্যই সামনের দিকে এগিয়ে থাকবে, সেটা হচ্ছে LG ডুয়াল মোড সিস্টেমের একটি গেমিং মনিটর। এটাও ওলেড প্যানেল এবং এই মনিটরটার মডেল হলো LG 32GS95 QE। এই মনিটরটার স্পেশাল ব্যাপার হচ্ছে এই মনিটরটা ডুয়াল মোড সাপোর্ট করে, মানে আপনি চাইলে এটাকে 480 হার্জ অথবা 280 হার্জে টগল করতে পারবেন ডিপেন্ডিং অন রেজুলেশন। সোফার এই মনিটরটা গ্লোবাল মার্কেটে যথেষ্ট ভালো রিভিউ পেয়েছে এবং আমাদের পক্ষ থেকেও একটা যথেষ্ট ভালো রিভিউ পেয়েছিল। যদিও ওই মনিটরটা তখন 2,23,000 টাকায় পাওয়া যাচ্ছিল, বাট বর্তমানে এই মনিটরটার দাম 2,45,300 টাকার আশেপাশে। এরপরে MSI এর আরো একটা মডেল মেনশন করতে হয়। এই মডেলটা MSI ম্যাক্স সিরিজের এবং ম্যাক্স সিরিজের থেকে MPG সিরিজ আলাদাই ছিল। এই মনিটরটা স্পেশালিটি ছিল এই মনিটরটা একটা 4K OLED প্যানেল। ম্যাক 321 UPX এর রিফ্রেশ রেট ছিল 240 হার্জ। সো 4K প্যানেল হিসেবে যথেষ্ট ভালোই ছিল, যদিও কিছুটা কাট ডাউন ফিচার্স ছিল এর মধ্যে, বাট ফর দ্য প্রাইস এটা ভালোই ছিল ওভারঅল। এরপরে যদি লাস্ট মেনশন করতে হয় আমাদের রিসেন্ট রিভিউ করা একটা কার্ভড মনিটর। বলতে গেলে আমরা যতগুলো কার্ভ মনিটর রিভিউ করেছিলাম তার মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ কার্ভ ছিল এই মনিটরটা। বলছি LG আলট্রা গিয়ার সিরিজের 39 ইঞ্চের গেমিং মনিটর। এটা একটা OLED প্যানেল 2K রেজুলেশনের সাথে আসছিল এবং যথেষ্ট ভালো পরিমাণের কালার আউটপুট বা জিরো ঘোস্টিং টাইপের একটা পারফরমেন্স দেখাতে পেরেছে আমাদের। যদিও এটা একটা 34 ইঞ্চও রয়েছে, বাট ওভারঅল যদি একটা ইমার্সিভ গেমিং বলতে হয় তাহলে 39 ইঞ্চটা একটা ভালো অপশন ছিল, যদিও এটার কিছু ডাউন সাইডও ছিল। এর ডাউন সাইড গুলো ফুল ভিডিওতে অলরেডি মেনশন করাই আছে। এবার আসা যাক ফাইনাল থটস এর ব্যাপারে। ফাইনাল থটস আসলে কিছুই নাই, আমরা ডিফারেন্ট সেকশনে নিয়ে মোটামুটি অলমোস্ট 70টা মনিটর রিভিউ করেছিলাম 2024-এ, যেটা বলতে গেলে আমাদের এই জার্নির মধ্যে সবচেয়ে মেমোরেবল একটা জার্নি ছিল। সো এই জার্নির মধ্যে আমাদের সাথে এখন আছে ফাহাদ আর সৌরভ, যদি ইশতিয়াক নাই। সো আপাতত ফাহাদ আর সৌরভকে স্ক্রিনে ওয়েলকাম করা যাক। আসো। সো আমাদের সোফার 70টা মনিটর রিভিউর মধ্যে আমার সাথে এরাই ছিল আমার হেল্পিং হ্যান্ড। সো তাদেরকে থ্যাংক ইউ না বললেই না এবং তাদেরকে ক্রেডিট না দিলেই না, যদিও অনেক প্যারা দিতে হয় তাদের এর জন্য, ওরা আমারে প্যারা দেয়। সো এনিওয়েজ, আশা করি ফিউচারে আরো বেশি মনিটর আমরা রিভিউ করতে পারবো, আরো বেটার ডিভাইস এনশিওর করতে পারবো। আমাদের এখন রেসপন্স টাইম টেস্টিং টুলটা এনশিওর করাটা বাকি, যদি আমরা ক্যালমানটা আমাদের ইন হাউসে নিয়ে আসছি। সো আশা করি আরো বেটার মনিটর আমরা রিভিউ করতে পারবো এবং আরো অ্যাকুরেট ডাটা আমরা দিতে পারবো। আজকে পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।